নমস্কার। CNN24 এর সকল দর্শক শ্রোতাদের আমরা আজকের আমাদের বিশেষ পর্যালোচনা এই অনুষ্ঠানে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের যে পর্যালোচনা সেটা বিশেষত আপনারা সকলেই জানেন, আসাম বিধানসভা নির্বাচন আসন্ন। বিভিন্ন কেন্দ্রে প্রার্থীরা জোরদার প্রচারে ব্যস্ত এবং সেই সাথে জনগণের প্রত্যাশাও রয়েছে যে নির্বাচনে পরে জয়ী প্রার্থীরা নিজ নিজ এলাকা উন্নয়নে কতটুকু কাজ করবে এবং কতটুকু প্রত্যাশা পূরণ করবেন সেই সম্পর্কে আমরা সবাই এক বিরাট প্রশ্নের সম্মুখীন হয়ে রয়েছি। কিন্তু আজকে আমাদের দুই বিশিষ্ট সাংবাদিককে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তাদের মধ্যে আমাদের সাথে রয়েছেন বরাকের তথা উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট সাংবাদিক, এখানে রয়েছেন উত্তম সাহা, যিনি প্রাক্তন বরাকের ব্যুরো চিফ ছিলেন আনন্দবাজার পত্রিকার, এবং সাথে রয়েছেন এনকে টিভির অ্যাসিস্ট্যান্ট এডিটর সহ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হিরণময় ভট্টাচার্য। আপনাদের দুজনকে আমাদের আজকের এই নির্বাচনী পর্যালোচনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা যে ব্যাপারটা নিয়ে আমরা চাইব আজকের আমাদের এই আলোচনাতে, সেটা হচ্ছে প্রতিবারই নির্বাচন আসে এবং নির্বাচনে প্রার্থীরা যেভাবে তাদের জয়ের জন্য প্রচারে ব্যস্ত থাকেন সেটা তো রয়েছেই। স্বাভাবিকভাবে দলীয় প্রত্যাশা রয়েছে, প্রার্থীর প্রত্যাশা রয়েছে, কিন্তু সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে জনগণ আশা করে যে তাদের নির্বাচিত প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকা হোক, বরাকের বৃহত্তর উন্নয়নের ক্ষেত্রে হোক, তারা সেখানে কতটুকু ভূমিকা পালন করবেন সে সম্পর্কে সবাই কিন্তু এক বিরাট প্রশ্নের সম্মুখীন রয়েছে। আমি প্রথমে উত্তমবাবুর কাছে জানতে চাইব যে নির্বাচনে এবারে দুইটি দলীয় অবস্থান এবং সেই সাথে বরাকের যে উন্নয়নমুখী প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রী করে গেছেন সেই সম্পর্কে আমরা একে করে আপনাদের কাছ থেকে আমরা জানতে চাইব যে এই মুহূর্তে জনগণ যে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন সেটা হচ্ছে কারা আসামের সরকার গঠন করবে, সে সম্পর্কে আমরা জানতে চাইব। বর্তমান অবস্থান কি মনে হচ্ছে আপনার? আসলে নির্বাচন তো দুদিক থেকে দেখা হয়। এক হচ্ছে রাজনৈতিক দল, দ্বিতীয়ত প্রার্থী। রাজনৈতিক দলের বেলায় আমরা যদি নীতি আদর্শের কথা বলি তাহলে কোনো দলের নীতি আদর্শ জনবিরোধী বা মানুষের বিপক্ষে যায় না, যেতে পারে না, হতে পারে না। তবু আমরা রাজনৈতিক দলগুলোকে বিচার করি। কি বিচার করি? তাদের কার্যধারা, তারা কি কি কথা বলেছিলেন, কতটা বাস্তবায়িত করলেন। বর্তমান সময়ে এর আগের সরকার বা যারা কখনো সরকার গঠন করেনি কিন্তু তাদের যে প্রতিশ্রুতি সে সমস্ত আমরা বিচার করি। আর হলো গিয়ে ব্যক্তিবিশেষ প্রার্থী। এখন রাজনৈতিক দলগুলো বিশেষ করে এবারের নির্বাচনে প্রতি বছর কম বেশি হয়, কিন্তু এবারের নির্বাচনে যে ঘটনাটা ঘটেছে, কে যে কোন দলের প্রার্থী সেটা বিচার করা খুব কঠিন হয়ে গেছে, তাই না? নয়, আমি যদি বলি কাটিগড়ার কথা, কাটিগড়ায় যিনি দুদিন আগে শুধু বিজেপি নন, নিজেকে সংঘের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বলে দাবি করতেন, যিনি সংঘের শাখা করা মানুষ, তিনি এবার কংগ্রেসের প্রার্থী। আর যিনি কংগ্রেসের হয়ে গত বিধানসভায় গলা ফাটালেন, আমরা তাকে মনে করতাম যে না জনতার কণ্ঠ, তিনি এখন সরকারের কণ্ঠ হয়ে গেলেন। এই হলো কমলাক্ষ দে পুরকায়স্থ। একদম আমরা বলি সোনাই কেন্দ্রে, সোনাইতে যিনি বিজেপি আমলে বিধানসভার উপাধ্যক্ষ ছিলেন তিনি এবার কংগ্রেস প্রার্থী। যিনি বিরোধী দলের মূলত সংখ্যালঘুদের স্বার্থে গঠিত রাজনৈতিক দলের বিধায়ক ছিলেন, ইউডিএফ এর বিধায়ক ছিলেন, তিনি এবার হয়ে গেলেন শাসক জোটের প্রার্থী। আমরা বরাকের একটু যদি বাইরে যাই, প্রদ্যুৎ বরদলৈর কথা দুদিন আগে, ঠিক দুদিন আগে একদম
আমরা নন্দিতা যাই গার্লসা। আমাদের হাফলঙে নন্দিতা গার্লসা, তিনি কংগ্রেস প্রার্থী, ভূপেন বোরা। হ্যাঁ, ভূপেন বোরা। তাহলে এই যে রাজনৈতিক দল এবং নীতি আদর্শ বিচার করে আমরা এবার নির্বাচনী পর্যালোচনা করব, এটা কিন্তু হচ্ছে না নিঃসন্দেহে। ফলে আমাকে এবার ভাবতে হবে প্রার্থীদের কথা, তাদের কাছে কতটা প্রত্যাশা, ওই নিরিখে এবার হবে ভোটদান। খুব সুন্দর, আমরা এই ব্যাপারটা একদম বলতে গেলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আপনি আলোকপাত করলেন। একটা ব্যাপারে আমি জানতে চাইবো আপনার কাছ থেকে উত্তম বাবু, এই মুহূর্তে আমরা যদি শিলচরের অবস্থান বলি, শিলচরে প্রার্থী ডক্টর রাজদীপ রায় এবং কংগ্রেসের অভিজিৎ পাল। অভিজিৎ পাল। দীপায়ন চক্রবর্তী, প্রত্যাশার ছিল যে দীপায়ন চক্রবর্তী হয়তো বিধায়কের জন্য আবার দাঁড়াবেন প্রার্থী হিসেবে, উনি পাননি। শিলচরের আসনটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং সেখানে কে প্রার্থিত্বের ব্যাপারে এগিয়ে যেতে পারে এই মুহূর্তে? আজকে নির্বাচনের 12-13 দিন বাকি আছে। 12-13 দিন আগে একেবারে হিসেব কষে বলে দেওয়াটা খুব কঠিন, এবং নির্বাচনী প্রচারে এই 12-13 দিন আগে অন্যান্য বছর যতটা হাওয়া গরম হয়, এবার কিন্তু ততটা এখনো হয়নি, হবে না এটা বলা যাবে না। আগামী 2-4 দিনের মধ্যে হয়তো, এবং ইয়েরা নির্বাচনী তারকারা বিভিন্ন দলের, আমি শুধু সর্বানন্দ সোনোয়াল এর কথা বলছি না, অন্যান্য দলের নির্বাচনী তারকারাও আসবেন, এটা আশা শুরু হয়েছে। ফলে তারা যখন আসবেন তখন নির্বাচনী উত্তাপ ধীরে 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 বাড়তে থাকবে। তখন হিসেব কষা যাবে যে মানুষ কিভাবে সাড়া দিচ্ছে। এই সময়ে যেমন বলা যায়, যেমন ডাক্তার রাজদীপ রায় তার জেতার জন্য কাজ করে চলেছেন, একইভাবে অভিজিৎ পাল, কেউ কাউকে যে পেছনে রয়েছে কেউ, এটা বলা যায় না এই সময়ে, অন্তত এটা বলা যাবে না। আমি আবার আসবো আপনার কাছে উত্তম বাবু। আমি এবার যাব হিরণময় বাবুর কাছে। একটা ব্যাপার আমি জানতে চাইবো, এই যে একটু আগে উত্তম বাবু বললেন যে এই বিধানসভা নির্বাচনে একটা নীতি আদর্শের ব্যাপারটা সেখানে একটা পরিলক্ষিত হচ্ছে, একটা বিরাট বড় ব্যবধান। অর্থাৎ অনেক দল থেকে বেরিয়ে এসে আরেক দলে দ্রুত প্রবেশ করে সেখানে প্রার্থিত্ব পেয়েছেন। সেখানে ভারতীয় জনতা পার্টির যে একটা নীতি আদর্শ রয়েছে, যেখানে বিশ্ব হিন্দু পরিষদের দ্বারা একটা প্রভাবিত কিছুটা থাকে সব সময়, সেখানে কি একটা নৈরাশ্য দেখা দিচ্ছে, যেখানে প্রদ্যোৎ বরদলৈ এবং আমরা দেখতে পাচ্ছি ভূপেন বড়, দুজনেই এসছেন কংগ্রেস থেকে এবং এবার প্রার্থিত্ব জন্য লড়াইও নেমেছেন। এই যে ব্যাপারটা নীতি আদর্শের মধ্যে একটা দেখা যাচ্ছে নতুনত্ব, এবং সেটাকে কি মনে করেন যে একটা পথভ্রষ্ট রাজনৈতিক দলগুলো? না, আমি এরকম মনে করি না সৌমিত্রদা। দেখুন, নীতি আদর্শের যে আমরা কথা বলছি, অ্যাকচুয়ালি রাজনীতিতে বোধহয় নীতি আদর্শ জিনিসের কোনো স্থানই নেই। আজকের দিনে যে নীতি আদর্শ সব শেষ হয়ে গেছে, গেল একটা রোব আমরা শুনছি, তা ঠিক নয়। নীতি আদর্শের কথা কিন্তু অতীতের যদি আমরা দেখি, আমরা বোরাকের প্রেক্ষাপটেও দেখি। দেখুন, আমি একটা উদাহরণ দিতে চাই। আপনার যখন এখানে ভাষা আন্দোলন হলো, আসাম বিধানসভার থেকে অনেক বিধায়ক রেজিগনেশন দিয়েছিলেন। তো ওই যে যারা নীতি আদর্শের দোহাই দিয়ে রেজিগনেশন দিয়েছিলেন, তারা কি পরবর্তী ইলেকশনে জয়ী হয়েছেন? হননি। এক্ষেত্রে জনতাও কিছুটা দায়ী। দ্বিতীয় কথাটা হচ্ছে, আজকে যে আমরা যে দল বদলের যে হিড়িকটা দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি কে আরএসএস থেকে এসেছে, কে কংগ্রেস থেকে এসেছে, কোন রুট আছে সেটা বিচার্য না। আজকের দিনে মেইন কথাটা হচ্ছে ক্ষমতা চাই, ক্ষমতার লড়াই। এখানে যে কোনো ভাবে ক্ষমতাকে ধরে রাখতে হবে। আর এই জন্যই আপনি দেখুন, এই উত্তম দা একটু আগে আমাকে এখানে বলেছেন যে কমলাক্ষ দেব পুরকাস্তর কথা। কমলাক্ষ দেব পুরকাস্ত এক সময় আমরা, আমাদের কাছে এরকম মনে হয়েছিল যে আসামে উনি একমাত্র বাঙালির কণ্ঠ। হ্যাঁ, বিধানসভায় দাঁড়িয়ে বাংলায় যেভাবে বাঙালির সমস্যা নিয়ে কথা বলেছিলেন, আমি যেহেতু গুয়াহাটিতে থাকি, আমি দেখেছি যে কমলাক্ষের কাছে শুধু বরাক উপত্যকা না, আপনার শিলাপাথর থেকে মানুষ আসছে, গোসাইগাঁও থেকে মানুষ আসছে,
মধ্য অসম থেকে মানুষ আসছে বিভিন্ন সমস্যা নিয়ে, যে কমলাক্ষ দেবপ্রকাশের কাছে গেলে আমাদের হয়তো কিছুটা আমাদের আওয়াজটা বিধানসভা পর্যন্ত পৌঁছবে। কিন্তু সেই কমলাক্ষ যে কোনো কারণেই হোক উনি এক রাতের মধ্যেই বদলে গেলেন। আবার অমরচাঁদ জৈনের কথা বলা হয়েছে, উনি বিজেপির টিকিট ডিক্লেয়ারের 17-18 তারিখ নাগাদ বিজেপির টিকিট ডিক্লেয়ার হলো, তার আগের দিনেও পর্যন্ত উনি বিজেপির ক্যাডার। কিন্তু পরদিন উনি কংগ্রেস হয়ে গেলেন। নন্দিতা গার্লোসার ঘরে সিএম নিজে গিয়েছেন, নন্দিতা গার্লোসা পরদিন বিজেপি কংগ্রেস গেলেন। একইভাবে আমরা যদি বরখোলায় দেখি, এখানে অমলেন্দু দা, যে মানুষটার দীর্ঘ একটা সংগ্রাম লড়াই আছে এই বিজেপির জন্য, সেই লোকটা এবার বিজেপি থেকে চলে গেলেন, নির্দলীয় হয়ে লড়ছেন। ডক্টর অমিত কালোয়ারকে যেখানে প্রার্থিত্ব দেওয়া হয়। হ্যাঁ, একইভাবে আমরা যদি এর আগে আমরা দেখি এই আমাদের খুব একজন প্রবীণ বর্ষিয়ান একজন বিজেপি নেতা রাজেন গুহাই, উনিও দল ত্যাগ করেছেন। তো এইভাবে আরো আছে, শান্তনু বোরালি আছে, জয়ন্ত দাস এই কিছুদিন আগে দল ত্যাগ করলেন। তো অ্যাকচুয়ালি কি ওরা যে কথাটা বলে পলিটিক্যাল লিডাররা, যে নীতি আদর্শের লড়াই, আমি মুখ্যমন্ত্রীর উন্নয়নের যে পর্যায়ে উন্নয়ন হচ্ছে সেটা দেখে আমি উনার দলের প্রতি অনুপ্রাণিত হয়েছি, এসব আসলে কোনো কিছু না, লোক দেখানো, একদম মিথ্যা গল্প। মেইন কথাটা হচ্ছে ক্ষমতার লড়াই, আর ক্ষমতার লড়াইটা ক্ষমতাকে যে কোনো ভাবে ধরে রাখতে লাগবে, সেটাই হচ্ছে খুব বলতে গেলে সারপ্রাইজিং ব্যাপার। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি এবার ভারতীয় জনতা পার্টি প্রায় 30-এর অধিক প্রার্থিত্ব দেওয়া হয়েছে, যেটা কংগ্রেস থেকে আসা। এই ব্যাপারটা আপনারা কিন্তু সৌমিত্র, মানে কংগ্রেসকে একটা কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। কারণ কি, আমি অবিজেপি ভোটার, এবার আমি ভোট দিলাম, কংগ্রেসকে ভোট দিলাম, কিন্তু আমার ভোট দেখা গেল যে বিধানসভা গঠনের কিছুদিন পর সেটা বিজেপির পক্ষে চলে গেল। তাহলে এই যে কংগ্রেসকে ভোট দিয়ে আমার ভোটের যে নিরাপত্তা থাকছে না, আমার ভোট যে সুরক্ষিত হচ্ছে না, আমার অবিজেপি ভোটটাই যে বিজেপি হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু কংগ্রেসকে এবার কঠিন চ্যালেঞ্জ নিতে হচ্ছে। এই যে আমরা বলছিলাম দলবদল, এই দলবদলের চেয়েও কিন্তু কঠিন চ্যালেঞ্জ, যেটা হিমন্ত বিশ্ব শর্মা তার সুকৌশলে কংগ্রেসের ভেতরে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে দিয়েছেন। পাশাপাশি ভোটারদের মনেও একদম সঠিক কথা, ভোট দিয়ে আমার হবে কি, তারা যদি আবার বিজেপিতে চলে যায় তাহলে আমি সরাসরি বিজেপিকেই ভোট দিতে পারি। এটা কিন্তু এবার কংগ্রেসকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হচ্ছে। একটা কথা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো উত্তম বাবু এবং হিরণময় বাবুর কাছে, যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় দলবদল হচ্ছে এবং অনেক প্রবীণ যারা দলীয় নেতৃত্ব রয়েছে, যারা অন্য একটা দলে গিয়ে প্রার্থিত্বের জন্য নিজেদের অবস্থানকে মজবুত করছেন, সেটা কিন্তু অনেকাংশে যারা ভোটার, যারা একটা দলীয় সমর্থকরা রয়েছে, যারা একজন নেতাকে তাদের আদর্শগতভাবে তাদেরকে সমর্থন করে যাচ্ছেন দীর্ঘ বছর ধরে, হঠাৎ করে দল বদলানোর সাথে সাথে সেই ভোটাররা কি কোনো একটা কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছে না? ওনারা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন যে আমরা কাকে ভোট দেবো, যাকে আমরা নেতা হিসাবে দীর্ঘ বছর ধরে মেনে আসছি, উনি হঠাৎ করে দল বদল করে আরেকটা দলে চলে গেলেন। এটা একটা নিরাশার ব্যাপার দাঁড়ায় মানে ভোটারদের কাছে। সেটা কি নির্বাচনে একটা প্রভাব বিস্তার করবে, সেখানে একটা প্রভাব ফেলবে, সেটা প্রতিক্রিয়া আসবে? না, অবশ্যই ফেলে। এইভাবে যখন প্রার্থীরা দলবদল করে এবং ভোটারদের মনে যখন নৈরাশ্য দেখা দেয়, এতে আশঙ্কার জায়গা যেটা, যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় কত বেশি মানুষ ভোটে অংশ নিচ্ছে, এ দিয়ে গণতন্ত্রের মজবুত কিংবা দুর্বলতা প্রকাশ পায়। এইভাবে যদি প্রার্থীদের উপর আমাদের যদি কোনো বিশ্বাস ভরসা যদি না থাকে, আমি যদি ভোট না দিই, তাহলে কিন্তু এটা গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত। শুধু নোটা দিয়ে ওইটা কভার করা যায় না। ফলে রাজনৈতিক নেতাদের সেই জায়গায় এটা দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে একটু অন্তত নীতি আদর্শ ইত্যাদি বুঝে চলা উচিত। একদম সঠিক কথা। আমি আপনারা দুজনেই বরাকের, বলতে গেলে বরাক থেকে আপনারা আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন জায়গাতে আপনারা সাংবাদিকতা করেছেন, কিন্তু আমরা গর্বের সাথে বলবো যে আপনাদের
একজন বিশিষ্ট সাংবাদিক হিসেবে আপনাদের আজকের উপস্থিতি আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোকপাত আমরা করতে পারবো। একটা ব্যাপারে আমি আপনার জানতে চাইবো, যদি বরাকের ক্ষেত্রে আপনি বিবেচনা করেন যে অতি সম্প্রতি প্রধানমন্ত্রী প্রায় 24,000 কোটি টাকার কিছু বৃহত্তর প্রকল্পের ঘোষণা করেছেন, সেই প্রকল্পের বাস্তবায়ন কি শুধু বিজেপি সরকার আসলেই সম্ভব হবে, বা বরাক থেকে বিজেপির বেশ কয়েকটি আসন পেলে পরে এটার বাস্তবায়ন সম্ভব হলে বলে মনে করেন? না, আসলে শুধু যদি প্রকল্প আর শাসক দল না থাকলে প্রকল্প বন্ধ হয়ে যাবে বা আমরাই ক্ষমতায় আসছি, এই ধরনের স্লোগান দিয়ে যদি ভোট হয় তাহলে তো কোনো সময়ই আর মানে বিরোধী বিধায়ক হওয়ার কথা ছিল না। উন্নয়নের পাশাপাশি আমাদের অন্যান্য বিষয়গুলোকেও দেখতে হবে। এটা খুব স্বাভাবিক যে বিজেপি গত 10 বছরে, আমরা ইদানিং দেখছি খুব করে গল্প করা হয় হিরণময় 5 বছরে কি হয়েছে। আসলে 5 বছরে কেন, বিজেপি তো 10 বছর আমাদের রাজ্যে শাসন করছে। সর্বানন্দ সোনোয়াল প্রথম বিজেপি মন্ত্রিসভা গঠন করেছেন, ফলে তাকে বাদ দিয়ে তো বিজেপি হিসাব করা যায় না। তো এই 10 বছরে উন্নয়ন হয়নি, বরাক উপত্যকা একেবারে শূন্য রয়ে গেছে, এ কথা বলা যাবে না। আমরা যদি দেখি ব্রডগেজের কথা, আমরা যদি রাস্তাঘাটের কথা দেখি, তাহলে বিজেপিকে কৃতিত্ব দিতেই হয়। আবার নিযুক্তির বেলায় আমরা 2 ধরনের চিত্র দেখি। একে সরকারি তরফে যে দাবি করা হয় যে মেধার ভিত্তিতে নিযুক্তি, একে অস্বীকার করা যায় না। 2 ধরনের বলতে চাইছি এই কারণে যে আবার বরাক উপত্যকায় মেধার ভিত্তিতেই কতটা নিযুক্তি হয়েছে, কতটা বঞ্চনা হয়েছে, সেগুলো আলোচনার বিষয়। ফলে আমি মনে করি যে আরে আমাদের তো যদি বিজেপিকে ভোট না দিই তাহলে সমস্ত উন্নয়ন বন্ধ হয়ে যাবে, প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে, এভাবে নয়। বিজেপির যেমন পজিটিভ আছে, নেগেটিভ আছে। নেগেটিভ আমাদের মানে অতি সাধারণ বিষয়, আমাদের আবেগের সঙ্গে জড়িয়ে আছে যে বিষয়গুলো, ভাষা শহীদ স্টেশন কিছু নয়। যারা দেওয়ার কথা তারা দেওয়ার জন্য তৈরি আছে। কেন্দ্র বলছে, রেল মন্ত্রক বলছে, স্বরাষ্ট্র মন্ত্রক বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলছে। এখানে রাজ্য সরকার থেকে শুধু একটা গেজেট নোটিফিকেশন হবে এই স্টেশনের বানানটা কীরকম হবে, এটা একটা জাস্ট প্রসেস, অন্য কিছু নয়। এতে আমরা সাড়া পাচ্ছি না, এত বছর হয়ে গেল। আজকে আমাদের আইনজীবীরা হাইকোর্টের দাবিতে কনভেনশন করেছেন, ইন্টেলেকচুয়াল মিট করেছেন। আমাদের এখানে হাইকোর্ট অত্যন্ত জরুরি। আমরা যদি পরিসংখ্যানগত দিক থেকে দেখি তাহলে যে সমস্ত বেঞ্চগুলো রয়েছে, গুয়াহাটি হাইকোর্টের অধীনে 3টা বেঞ্চ আছে, 3 বেঞ্চ মিলে যত মামলা আমাদের বরাক উপত্যকায় তার থেকে অধিক বেশি মামলা। আবার যদি আমি একটা করে যদি হাইকোর্টকে ধরি, উত্তর পূর্বাঞ্চলে গুয়াহাটি বাদ দিয়ে যে সমস্ত হাইকোর্টগুলো আছে, এই প্রত্যেকটি হাইকোর্টের চেয়ে বেশি মামলা বরাক উপত্যকা, অথচ এখানে হাইকোর্ট বেঞ্চ নেই। হাইকোর্টের বেঞ্চ আমরা পাচ্ছি না। আমাদের দাবিতে ঠিকভাবে রাজ্য সরকারের তরফ থেকে সারাই মিলছে না। আমাদের এখানে একাদশ ভাষা শহীদ, পরবর্তী সময়ে আরও 4 জন, ভাষার প্রশ্নে 15 জন শহীদ হয়েছেন। আমরা দেখছি আমাদের যে ভাষাগত দাবি, ভাষাগত আবেগ, আমাদের যে ভাষার প্রতি মর্যাদাবোধ, সেটা যথাযথভাবে পালন হচ্ছে না, দাবি পূরণ হচ্ছে না। তো এই বিষয়গুলোকে একসঙ্গে মাথায় রেখে এবার আমাদের নির্বাচনে যেতে হবে। এখানে আমি মানে বলছি না যে শুধু মানে বিজেপিকে ভোট না দিলেই সব হয়ে যাবে, তাও নয়। বিজেপি ভোট দিলে যেমন আমি বলছি যে বিজেপিকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে, ওটা ভাবার কোনো কারণ নাই। আবার বিজেপিকে ভোট দিলে সব কিছু হয়ে যাবে, এটাও ভাবার কোনো কারণ নেই। ফলে এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আমাদেরকে ভোটে যেতে হবে। দারুণ কথা তুললেন উত্তম বাবু। আমি আপনার কাছ থেকে জানবো হিরণময় বাবুর একটা ব্যাপারে, যে বিগত 10 বছর ভারতীয় জনতা পার্টি সরকার ছিল, সর্বানন্দ সোনোয়ালের সরকার, হিমন্ত বিশ্ব সরকার। এখন একটা ব্যাপার আমি আপনার কাছে জানতে চাইবো, বরাকের নেতৃবৃন্দ কতটুকু বরাকের মূল
যে একটা বরাকের গণদাবি বা যে ভাবনা নিয়ে বরাকের জনগণ ভাবেন যে এই দাবিগুলো পূরণ হতে লাগে, সেখানে কি ওনাদের ব্যর্থতার চিত্র পরিস্ফুট? যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন অব্দি মহাসড়কের কাজ সম্পূর্ণ হয়নি। ভাষা শহীদ স্টেশন নিয়ে উনি যেরকম ভাবে উত্তমভাবে বললেন, সেটাও দাবি আজ অব্দি যথার্থভাবে সেটা বাস্তবায়ন হয়নি। এই যে বরাকের উন্নয়ন যেটা গণদাবি, সেই হাইকোর্ট বেঞ্চ, একটু আগে উত্তম বললেন, হাইকোর্ট বেঞ্চের একটা গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে, যেখানে আইজল, ইটানগর এবং বিভিন্ন 3টা বেঞ্চে যেখানে যতগুলো মামলা রয়েছে তার থেকে অনেক বেশি মামলা শিলচরে চলছে, অথচ এখানে হাইকোর্ট বেঞ্চ নেই। আজকে এটার একটা কনভেনশন হয়েছে। আমরা মনে করি CNN 24 থেকে এই ব্যাপারটা আজকে আমাদের দর্শকদের কাছে তুলে ধরা। আপনি বলুন যে বিজেপি সরকারের বিগত 10 বছরের পরিসংখ্যান বা তাদের উন্নয়নের নিরিখে কতটুকু গুরুত্বপূর্ণ অবদান ওনারা রেখেছেন বরাকের গণদাবির প্রতি? দেখুন, একটা জিনিস, যে কংগ্রেসের যে লাস্ট 7 দশকের যে শাসন ছিল, তখন বরাক উপত্যকায় সেই রকম কোনো ডেভেলপমেন্ট ছিল না, আমরা দেখেছি। আজ বিজেপি লাস্ট 10 ইয়ার্স হলো এখানে এসেছে, বিজেপি কিছু কাজ করছে, মানুষ ভাবছে যে অনেক কিছু হয়ে গেছে, একটা ড্রামাটিক চেঞ্জ হয়ে গেছে। আসলে মানুষ উন্নয়ন দেখেনি আগে, এই জন্য এখন মনে হচ্ছে যে আমাদের অনেক উন্নয়ন হয়ে গেছে। কিন্তু আমি আপনাকে বলবো যে বিজেপি প্রতিশ্রুতি কি ছিল। এই লজিস্টিক পার্ক আজকে কোথায় গেল? একদম। তারপর চিড়িয়াখানা, এখানে গুয়াহাটি নয়, শিলচরে ক্যাবিনেট মিটিংয়ে চিড়িয়াখানা হবে বলা হলো, প্রস্তাব গৃহীত হলো। কোথায় গেল চিড়িয়াখানা? ধলাইতে হওয়ার কথা ছিল, আমরা চিড়িয়াখানা কোনো কিছুই পাইনি। তারপর বরাক নদী বা কুশিয়ারা নদীতে যে খনন করে 12 মাস যাতে ওয়াটারওয়েজটাকে বাংলাদেশের সঙ্গে, তারপর বঙ্গোপসাগর হয়ে কানেক্ট করার, যে কলকাতা পোর্টের সঙ্গে কানেক্ট করার যে প্রস্তাব ছিল, জাতীয় জলপথ ঘোষণা হয়েছে সম্ভবত, কিন্তু আজ পর্যন্ত খননই চলছে, আর কোনো কিছু হয়নি। তারপর আপনি ধরুন মহাসড়কের কথা, আমরা ব্রডগেজ হয়ে গেছে, আমরা বড়াপানি শিলচর হাই স্পিড করিডোরের কথা ভাবছি, শিলান্যাস হয়ে গেছে, কিন্তু মহাসড়ক 27 কিলোমিটার জায়গায় লাস্ট 10 ইয়ার্স নয়, 12 বছর হবে এই মোদি গভর্নমেন্ট এসেছে, সৌরাষ্ট্র কাজ এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। মহাসড়কের কথা বাদই দিলাম, আমি রিসেন্টলি বরাক উপত্যকায় এলাম, করিমগঞ্জ থেকে শিলচর বা শিলচর থেকে হাইলাকান্দি, এই যে রাস্তাগুলো আছে, ডেভেলপমেন্টের কাজ চলছে, রাস্তা প্রচুর চওড়া হচ্ছে, নির্মাণ কার্য চলছে, কিন্তু 20 বছর আগেও আমাকে করিমগঞ্জ থেকে শিলচর আসতে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগতো, আজকের দিনেও লাগছে। তো এই হচ্ছে ডেভেলপমেন্টের নমুনা। আপনি আরেকটা কথা বলেছেন যে মানুষের গণদাবিটা কি এই জনপ্রতিনিধিরা দিশপুরে উত্থাপন করবেন। এখানে একটা জিনিস আমার যেটা অবজারভেশন, লাস্ট 10 ইয়ার্সে বিজেপির যারা মন্ত্রী আছেন, বিধায়ক আছেন, ওরা আসলে বরাক ভ্যালির গণদাবি নিয়ে কতটুকু মানে সক্রিয় হন ওখানে, সেটা আমার চোখে পড়েনি। অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত যে আমার ফিলিংস থেকে মনে হয় ওরা জাস্ট কোনো একটা অর্ডার লিড ফলো করছেন, উপর থেকে বলে দেওয়া হয়েছে যে এই হোমওয়ার্ক, এই প্রজেক্ট হবে, এই হবে, এই হবে, তোমরা এটাকে ইমপ্লিমেন্ট করো গ্রাউন্ডে, এতটুকুই হচ্ছে। কিন্তু বরাকের মানুষের অনেক কিছু, আজকে হাইকোর্টের বেঞ্চের যে দাবিটা, এটা আজকের না, আমি আজকে থেকে 22 বছর আগে সাংবাদিকতা শুরু করেছিলাম, তখনও প্রেস রিলিজ বিভিন্ন সংগঠনের লিখতাম যে আমরা বরাক ভ্যালিতে একটা হাইকোর্টের বেঞ্চ চাই। আজকের দিনেও আমরা লিখছি সেই। তো ঠিক একইভাবে যে আপনি আগে বলেছিলেন যে হাই স্পিড করিডোর হচ্ছে, 4 ঘন্টা 4.5 ঘন্টায় আমরা পৌঁছে যাব, এটা বিশাল বড় একটা প্রজেক্ট, একটা চমক, বরাক ভ্যালির জন্য অনেক বড় প্রাপ্তি। কোনো আন্দোলন হয়নি, ব্রডগেজের জন্য আমাদের দীর্ঘ বছর লড়াই করতে হয়েছে। আসলে এই প্রজেক্টটা বরাক উপত্যকাকে মানে কেন্দ্র করে যে হচ্ছে সেটা আমি বলবো না, এটা একটা মানে ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই প্রজেক্টটাকে নিয়ে। তো এটা তবে বিজেপির জন্য একটা প্রাপ্তি, বরাক ভ্যালির জন্য একটা প্রাপ্তি। বরাকের যারা বিজেপি আছে করছেন তারাও এটা ক্রেডিট নিতে পারেন যে কোনো আন্দোলন ছাড়া এরকম একটা প্রজেক্ট হয়েছে।
তো আমরা চাইবো বরাকের যেহেতু বাসিন্দা হিসাবে যে এই প্রজেক্টটা তাড়াতাড়ি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সমাপ্ত হোক। কারণ আপনাকে আমি একটা উদাহরণ দিই, এই যে কাটাখাল আছে, কাটাখালে ওখানে এই শিলচর করিমগঞ্জ রোডে একটা বিশাল গার্ডওয়াল আপনারা দেখতে পাবেন, দীর্ঘ বছর কংগ্রেস আমলের সময় হয়েছিল যে রেল লাইনের উপরে দিয়ে একটা ফ্লাইওভার হবে। আজকে কংগ্রেস গভর্নমেন্ট গেল, ওই প্রজেক্ট কোনো কাজ হয়নি, এখন ফ্লাইওভারের ওই যে গার্ডওয়ালের ধ্বংসাবশেষগুলো পড়ে আছে। আমি আজকে আসার সময় দেখলাম অন্যদিকে আরো কিছু কাজ শুরু হয়ে গেছে রেলের উপর দিকে ফ্লাইওভারের। তো গভর্নমেন্ট যখনই চেঞ্জ হয় ডেভেলপমেন্ট ওয়ার্কে প্রভাব পড়ে। তো সেই ক্ষেত্রে আগামী দিনে আসামে কি হবে তা আমাদের দেখতে হবে এবং সেই দিকে নজর থাকবে সবার। আর তারপরই যে এই যে ডেভেলপমেন্ট, ডাবল ইঞ্জিনের যে ডেভেলপমেন্ট, সেটা কোন দিকে গতি করে সেটা আমরা বলতে পারবো। তবে এই মুহূর্তে আমি একটা কথা বলি যে এইবারে নির্বাচন নিয়ে উত্তম দা শুরুতে বলেছিলেন যে একেবারে নিরুত্তাপ। আমার মনে হয় এইবার ইলেকশন হচ্ছে না। আমি যেটা বরাক ভ্যালিতে ঘুরলাম, আমার পর্যবেক্ষণে মনে হয়েছে যে ইলেকশন না, সিলেকশন হচ্ছে। হ্যাঁ, ভোট দেওয়া, এই যে 9 এপ্রিলের ভোটদানটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। আর অলরেডি স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে, জাস্ট 4 তারিখে ওটার রেজাল্টটা বেরিয়ে যাবে। এটা গণতন্ত্রের জন্য হ্যাঁ, এটা গণতন্ত্রের জন্য খুব অশুভ সংকেত। কারণ আমরা চাই আমাদের রাজ্যে, আমাদের বরাক ভ্যালিতে শক্তিশালী একটা বিরোধী দল থাকুক যে জনগণের কথা বলবে। কিন্তু হিরণময়, এই জায়গায় কিন্তু আমার আরেকটা বক্তব্য আছে। এই যে শক্তিশালী বিরোধী দল থাকবে, আবার তুমি বলছিলে যে এখানকার জনপ্রতিনিধিরা গণদাবি কোনো কিছু নিয়ে বিধানসভায় প্রবেশ করে কি না। সেখানে কথা হলো, আমরা গত বিধানসভায় যেসব বিরোধী বিধায়কদের পাঠিয়েছিলাম, শাসক দলের বিধায়করা ঠিক আছে, তারা তাদের নেতৃত্বের নির্দেশে তাদের কাজ করেছে, কিন্তু আমরা যে বিরোধী বিধায়কদের পাঠিয়েছিলাম তারা সংখ্যা কিন্তু কম ছিলেন না। হাইলাকান্দি জেলার 3টা আসনের 3টাই আমাদের এখানে ছিলেন। শ্রীভূমি, তখন করিমগঞ্জ জেলায় ছিলেন বিরোধী বিধায়করা। কেউ কিন্তু বরাক উপত্যকার সমস্যা নিয়ে কথা বলেননি, কেউ তাদের বিরোধী চরিত্রটা পর্যন্ত রাখেননি। আমার যে ইউডিএফ এর বিধায়করা, তারা ইউডিএফ এর বিধায়ক হিসেবে তাদের মেয়াদ পূর্তি করেছেন, কিন্তু চরিত্রে তারা ছিলেন শাসক দলের। আরো একটা বিষয়ে আমি সুমিত্র আজকে বলতে চাই যে হিরময় যে কথা বলছিল যে উন্নয়নের প্রশ্নে, আমাদের এই কথাটাও কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে। আমরা একটা সময় দেখেছিলাম যে কংগ্রেস এত বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল, যে কারণে মানুষ কংগ্রেসকে সরাতে বাধ্য হয়েছে। আজকে বিরোধী চাই বলার সময়ে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে শুধু বিজেপি বলেই সমস্যা, বিজেপি না হলে আমাদের সাংঘাতিক রকমের কিছু হয়ে যাবে, তাও কিন্তু নয়। আমরা কিন্তু কংগ্রেস শাসনে দেখেছি, কংগ্রেস শাসনে আমাদের যে সমস্ত উন্নয়নের কথাগুলো ছিল, আমরা কিন্তু সেইভাবে উন্নয়নকে প্রত্যক্ষ করতে পারিনি। ফলে বিষয়গুলোকে পাশাপাশি রেখে ভোট দিতে যাওয়ার বেলা ভাবতে হবে ভোটটা আমি কাকে দেব। একটা দারুণ কথা বললেন আপনি, এবং সেইটাই আমি হিরণ্ময় বাবুকে আমি জিজ্ঞেস করতে চাইবো যে এবারের আসন্ন নির্বাচনে ভোটারদের মাথায় কোন জিনিসটা থাকাটা দরকার, অর্থাৎ দলীয় অবস্থান, প্রার্থিত্ব চয়ন, এবং পরিশেষে একটা কথাই বলবো, ভোটাররা ভোটদের এলাকার উন্নয়ন তথা বৃহত্তর উন্নয়নের কথা ভেবে সেই সমস্ত বিবেচনার মধ্যে রেখে ভোটারদের জন্য আপনার বার্তা কি থাকতে পারে? দেখুন, আমি একটা জিনিস বলবো, লাস্ট 20 বছর ধরে সাংবাদিকতা, 22 বছর ধরে সাংবাদিকতা করছি। গুয়াহাটিতে আমি প্রায় 16-17 বছর আছি। অনেক সময় বিধানসভায় যাই, বিধানসভার অধিবেশন যখন চলে। তো বরাক ভ্যালির ওই উত্তমদা বলেছিলেন না, বিধায়কদের, শাসক দলের বিধায়কদের তো বাধ্যবাধকতা আছে, ওরা সবকিছু বলতে পারবে না, কিন্তু বিরোধী বিধায়ক যারা আছেন ওনারাও মানে একেবারে কি বলবো,
জাস্ট টাইম পাস করতে ওখানে যান, এরকমই মনে হয়। কোনো বিধায়ক সাবলীলভাবে কোনো একটা ইস্যু তুলে ধরতে পারেননি লাস্ট 5 ইয়ার্স। কমলাক্ষ দেবপুরকাস্ত যখন বিরোধী শিবিরে ছিলেন তখন তিনি প্রকৃত কিছু অর্থে বিরোধী শিবিরে ছিলেন। হ্যাঁ, তো আমার মনে হয় যে বিধায়ক কে হবে সেটা যোগ্যতা আমার দল থেকে বোধহয় ব্যক্তিত্বকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। যে লোকটা একটু বখাল হবে, আমাদের কথা গিয়ে বলবে বিধানসভায়, সেই রকম লোক চাই। আজকে এমন আমার যে সামনে যে চিত্রটা আমাদের সামনে দেখুন, কিছু কিছু তো আসন আছে যে ওখানে মানুষের যে পছন্দ করার কোনো ক্যান্ডিডেট নেই, মুখ নেই। যদি কেউ বিজেপিকে পছন্দ করে না, কাকে দেবে ভোট? বা কংগ্রেসকে পছন্দ করে না, বিজেপির হয়তো এমন কোনো ক্যান্ডিডেট আছে যাকে ভালো লাগে না কারো, এই লোকটার ক্রেডিবিলিটি নেই। আমি শাসক বিরোধী উভয় শিবিরের কথা বলছি যে আমাদের কাছে বেস্ট অপশন তেমন নেই। ফলে যারাই নির্বাচিত হবেন আমাদের খুব পরিচিত সেই রকমই হবেন। আর এদের ফলে এই যে 13 আসনের থেকে খুব ভালো ভালো 2-3 জন আমরা লিডার পাবো, যারা আমাদের কথা গিয়ে দিশপুরে তুলে ধরবেন। সেরকম খুব একটা কিছু হবে বলে আমি আশা করি না। তবে তার মধ্যেও নৈরাশ্যের একটা বিষয় তো আছে, কিন্তু তারপরেও আমি বলবো যে আমার কাছে যা আছে অপশন, তার মধ্যে থেকে আমি এমন একজনকে ভোট দিয়ে আমি দিশপুরে পাঠানোর চেষ্টা করব, অন্তত পক্ষে যাতে আত্মসন্তুষ্টি আমি পাই। অর্থাৎ বরাকের উন্নয়ন নিয়ে যারা গিয়ে প্রতিনিধিত্ব করতে পারে। সেই আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে এই জায়গায়। আমরা এর আগে 15 জন বিধায়ককে পাঠাতাম না, 15 জন বিধায়ক আমাদের কথা কিন্তু সেভাবে বলতে পারেননি। এবার বিধায়ক কিন্তু কমে গেছে 13 জন। ফলে এই যে আমাদের যে কণ্ঠ সংখ্যার দিক থেকে কমে গেছে দুটো। ফলে ওই সংখ্যাটা গুণগত মান দিয়ে যেন কভার হয়, এটা খেয়াল রাখতে হবে। শুধু বিরোধী বিধায়ক হলেই গিয়ে গলা ফাটিয়ে বিধানসভায় অনেক কিছু করে নেবে, আমাদের জন্য উন্নয়ন নিয়ে আসবে, এটা যেমন ঠিক নয়। আমরা দেখেছি গত বিধানসভায় বিরোধী বিধায়কদের কথা। আবার একইভাবে শাসক দলের বিধায়ক হলেই সমস্ত কেড়ে নিয়ে চলে আসবেন, এটাও বলা যায় না। ফলে সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে আমাদের এবার এগোতে হবে। পরিশেষে ছোট্ট শব্দের মধ্যে আপনাদের কাছে জানতে চাইব, একজন সচেতন নাগরিক, বিশিষ্ট সাংবাদিক হিসাবে, এবং আপনারাও ভোটদানে অংশ নেবেন, আপনি আসন্ন সরকারের কাছ থেকে কি প্রত্যাশা করবেন? আমি তো আশা করব বরাক উপত্যকার যে আবেগ, বরাক উপত্যকার যে সমস্ত জাতি জনগোষ্ঠী সম্প্রদায়কে নিয়ে চলার যে মানসিকতা, একে অক্ষুণ্ণ রাখা হোক, এটা হলো আমার সবচেয়ে বড় প্রত্যাশা। সে সরকারে যে দল আসুক, যারাই আমার জনপ্রতিনিধি হন না কেন। আমি একটা কথাই বলবো যে আমরা তো সবাই উন্নয়ন চাই, সেই সঙ্গে শান্তিটাও চাই। হ্যাঁ, যদি শান্তি না হয় তাহলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আর বরাক ভ্যালি বর্তমানে যে মানে পরিস্থিতিতে আছে, খুব সেন্সিটিভ একটা পরিস্থিতি আমাদের মধ্যে। আমরা হয়তো যে কোনো কথা একটা অনেক বড় ঘটনা হয়ে যায়, খুব স্পর্শকাতর। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যাতে সবাই মিলেমিশে আমরা একসঙ্গে চলতে পারি, সঙ্গে উন্নয়নও হয়। আর আপনি যেটা বলেছিলেন গণদাবির কথা, গণদাবিগুলো যাতে দিশপুর পৌঁছে, সেটাই আমরা কামনা করব, বাস্তবায়িত হোক। এই ছিল আজকে আমাদের CNN 24 এর আসামের আসন্ন বিধানসভা নির্বাচনের পর্যালোচনা। এবং এখানে উপস্থিত আছেন আমাদের CNN স্টুডিওতে, যাদের মুখ থেকে আমরা শুনলাম, তাদের মধ্যে 2 বিশিষ্ট সাংবাদিক, উত্তম সাহা এবং বিশিষ্ট সাংবাদিক হিরণময় ভট্টাচার্য। ওনারা পরিষ্কারভাবে বলেছেন যে এবারে বিধানসভা নির্বাচনে খুব রাজনৈতিক দলগুলোর বিভিন্নভাবে প্রার্থিত্বের আদান প্রদান এবং সেই সাথে দলীয় প্রার্থিত্বের যারা অংশ নিয়েছেন নির্বাচনে, তাদের কাছ থেকে প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়িত হবে সেটার দিকে ভোটারদের খেয়াল রাখা দরকার। যথার্থ প্রার্থী নির্বাচন, প্রতিনিধি নির্বাচন দায়িত্ব জনগণের, সেটার দিকে ওনাদের
বিশেষ আবেদন রয়েছে যাতে ভোটাররা সচেতনভাবে সেই ভোটদান করেন। এবং বরাকের গণদাবি নিয়ে যে নেতৃত্ব রয়েছে, যে দাবিগুলো রাজনৈতিক দলগুলো বলেন সেটার কারণ এবং সেটার বাস্তবায়নের দিকে অনেক নৈরাশ্য প্রকট ছিল বিগত দিনগুলোতে। বিশেষ করে আমাদের ভাষাশহীদ স্টেশন দাবিটা সম্পূর্ণ হয়নি, বলতে গেলে মহাসড়কের কাজ অসম্পূর্ণ, এবং বরাকে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের একটা গণদাবি, সেটা বাস্তবায়নের দিকে ওনাদের একটা জোরালো দাবির কথা ওনারা সবাই বলেছেন। আমরা আশা রাখি আগামী নির্বাচনে, জনপ্রতিনিধি নির্বাচনের মধ্যে দিয়ে যথার্থভাবে বরাকের গণদাবির প্রতিনিধিরা বিধানসভায় সোচ্চার হবেন এবং তার বাস্তবায়নেই হবে আমাদের আগামী নির্বাচনের আমাদের চোখ থাকবে সকলের। এই আজকে সভাতে আজকে আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদেরকে আমরা CNN24 এর পক্ষ থেকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।